This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের বিরুদ্ধে আরো এক ধাপ এগোলো বাংলাদেশ। চাপের মুখে বাংলাদেশ কি বলছে? দেশীয় পণ্য তারা কিনবে না এবং সেই মর্মে একটি সভার আয়োজন করা হলো। ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কেনার একটি সভা চলছিল, সেখানে একটি ভারতীয় শাড়ি পুড়িয়ে দিতে দেখা যাচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন। ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ ঠিক করেছে, এমনটাও মন্তব্য করছেন বিএনপির ওই মহাসচিব। প্রয়োজনে বাংলাদেশিরা নিজেদের বাড়ির ছাদে নাকি কাঁচা লঙ্কা চাষ করবে, তাও ভারতের থেকে কোনো জিনিস কিনবে না, হুঁশিয়ারি বাংলাদেশি ওই নেতার। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করব। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, ইন্ডিয়ান শাড়ি। ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো মশলা কিনবে না। পাশে রয়েছে শুধু পাকিস্তান আর চীন, বাকি কিন্তু গোটা বিশ্বের কাছ থেকে যথেষ্ট চাপ আসছে বাংলাদেশের। আর এই প্রবল চাপের মুখে একেবারে দিশেহারা হয়ে পড়ছে বাংলাদেশ সরকার। কলকাতা ও আগরতলার দুই কূটনৈতিক কর্তাকে ঢাকায় তলব করা হলো। বৃহস্পতিবারই ঢাকায় ফিরেছেন কলকাতা ও আগরতলার দুই কূটনৈতিক। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। কিছুদিন আগেই নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে ত্রিপুরায় বাংলাদেশের সহকারী উপদূতাবাসে ঢুকে পড়েন কয়েকজন বিক্ষোভকারী। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়। কলকাতা ও আগরতলার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্যই ওই দুই কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের ঘটনায় দিশেহারা ইউনূস সরকার। ভাবমূর্তি বাঁচাতে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। ঐক্যের বার্তা তুলে ধরার মরিয়া চেষ্টা মোহাম্মদ ইউনূসের। শৃঙ্খলা কেন যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে বার্তা দেওয়া হচ্ছে সেটা কি শুধুই মুখে, মানে শুধুই বার্তা পর্যন্তই থেমে থাকবে সুমন, নাকি আলটিমেটলি সেটা এক্সিকিউট হবে? দেখো, বিভিন্ন ধর্মের যারা ধার্মিক নেতা রয়েছেন বাংলাদেশে তাদেরকে বৈঠকে ডাকা হয়েছিল, তারা বৈঠকে গিয়েও ছিলেন। কারা গিয়েছিলেন? সংখ্যালঘু সম্প্রদায়ের খ্রিস্টান প্রতিনিধি গিয়েছিলেন, বৌদ্ধিস্ট গিয়েছিলেন, হিন্দু গিয়েছিলেন এবং মুসলমানরা গিয়েছিলেন। কিন্তু কারা গেলেন? এই 1.30 কোটি হিন্দুর যারা প্রতিনিধি তাদেরকে কিন্তু ডাকা হয়নি, ইসকনকে ডাকা হয়নি। ফলে যাদেরকে নিয়ে গোটা বাংলাদেশে এই মুহূর্তে সমস্যা, সেই হিন্দু কমিউনিটির যারা এই মুহূর্তে ত্রাতা রয়েছেন এই আমাদের বাংলাদেশে, তাদেরকে কিন্তু ডাকা হয়নি। ফলে গোটা ব্যাপারটাই ইউনূস সাহেব, যদি সুমন হিন্দুদের তরফ থেকে কোনো প্রতিনিধি না আসে তাহলে বার্তাটা তাহলে কাকে দিতে চাইছেন? বাকি ধর্মের লোকদের? কিন্তু যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের কোনো বার্তা দিচ্ছেন না, তাদের কোনো সুরক্ষা করার কোনো আশ্বাস নেই তার কাছে। একেবারে দেখো, হিন্দু প্রতিনিধিও সেখানে গেছিলেন, কিন্তু সে কিন্তু একটা ক্ষুদ্র অংশের প্রতিনিধি, কয়েক হাজার মানুষের সে প্রতিনিধি। কিন্তু বৃহত্তর 1.30 কোটি হিন্দুর যারা প্রতিনিধিত্ব করেন, যারা সেই হিন্দুর সুখ দুঃখে বাংলাদেশে এবং বাংলাদেশে বিভিন্ন আন্দোলন করেন, এই গোটা হিন্দু সমাজকে যারা জাগরিত করেছে তাদেরকে কিন্তু ডাকে নেই, যাদের সঙ্গে বাংলাদেশ প্রশাসনের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। আর বার্তাটা কি দিতে চাইছেন? অ্যাকচুয়ালি এটাকে বার্তা দেওয়ার থেকে বলা হবে আই ওয়াশ
গোটা বিশ্বের একদম ঠিক বলেছো সুমন, এটা বার্তা নয়, এটা খানিকটা চেষ্টা করছে বাংলাদেশ, যেভাবে মুখ পুড়েছে গোটা বিশ্বের কাছে, খানিকটা আইওয়াস চেষ্টা অন্তত বাংলাদেশের তরফ থেকে। নজর থাকবে।